কি আমরা একসাথে এই আপনারা এইটাই মেন, কামাল ভাইটাই মেন। হ্যাঁ যান। রোলিং। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা এখন কথা বলবো আমাদের কোনো এক সময়ের নায়ক সিজারের সাথে। আপনারা ধৈর্য ধরে আমাদের নায়কের সাক্ষাৎকার শুনুন। তানভীর আহমদ সিজার। তানভীর আহমদ সিজার। সিজার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ কৃপায়, প্রভুর অসীম দয়ায় বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এখানে কথা হলো, আমাদের এখানে তো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে আমাদের শাহবাগ এই যে জাদুঘরে। আপনি তো অনেক দিন ধরে এই অঙ্গনে অনুপস্থিত, হঠাৎ করে এখানে আসা, বলুন তো কি? আসার কারণ বহুবিধ, তার মধ্যে চলচ্চিত্রে আমি ছোটোবেলা থেকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি বলতে পারেন, প্রায় অ্যাডিক্টেড বলা যায়। প্রচুর সিনেমা দেখতাম ছোটোবেলা, এখনও দেখি। চলচ্চিত্র নির্মাণের কথাই আমার এরকম ছিল, কিন্তু কোনো কারণে আমি আগে অভিনেতা করি। তো অভিনেতা ভালোই ছিলাম, ভালোই দিন যাচ্ছিল, টিকে থাকার যোগ্যতা আমার ছিল না বিধায় আমি ছিটকে পড়ি। তারপর আমি নিজে চলচ্চিত্র বানাবো, নাটক বানাবো, এই জন্যই আমি স্ট্রাগল করে যাচ্ছি, এখনও করছি। তবে ক্যামেরার পিছনে কাজ করতে যেয়ে আমার যে বিশাল তিক্ত অভিজ্ঞতা এবং আমার কাছের মানুষের যে ভয়ানক অমানবিক আচরণ এবং যেভাবে আমাকে আহত তারা করেছে, সেক্ষেত্রে আমি বলবো যে আমি দমে না যেয়ে আরও গন্তব্য তবে আমি এগিয়ে যাব। তবে আমাদের চলচ্চিত্র বলেন আর আর্ট কালচার যাই বলেন, গত কয়েক বছর যাবৎ ধরেন বলা যায় আমি আমার প্রথম চলচ্চিত্র মহরত করি 12 সালে 1 মার্চ। তখন থেকে প্রায় প্রচুর প্রতারকের সাথে আমার পরিচয় হয়। নেতিবাচক লোক, প্রতারক, যারা স্বল্প কারণে প্রতারণা করে এবং যে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে অর্থ হাসিল করা তাদের প্রধানতম কাজ। 2 টাকার কাজকে তারা 5 টাকা করে জিনিসটাকে মানে নতুন প্রয়োজনকে ক্ষতিগ্রস্ত করে। আমি অনেক প্রয়োজক আনার চেষ্টা করেছিলাম, প্রত্যেকটা প্রয়োজক তাদের এই অমানবিক আচরণ থেকে তারা অনেকেই চলে গেছে। এবং নিজ উদ্যোগে আমি যতটুকু পারি, আমি চাই আমার চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে রিলিজ পাক, এবং সেই জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র যে কীভাবে করতে হয় সেজন্য আমি পড়াশোনা, গবেষণা অনেক কিছু করে যাচ্ছি। চলচ্চিত্রের সাথে থাকতে চাই, ভালো কাজ করতে চাই, এবং চলচ্চিত্রের দ্বারা নেতিবাচক লোকজন যারা জিনিসটাকে একটু নেতিবাচকভাবে ব্যবহার করে অর্থ হাসিল করে, সরলবোনা শিল্পী কিংবা টেকনিশিয়ান কিংবা প্রযোজক এদেরকে মিসগাইড করে, মানসিকভাবে আহত করে, প্রতারণা করে, তাদের বিরুদ্ধেও আমি কিছু কাজ করতে চাই। সুন্দর কথা আপনার উদ্যোগ থাকে। আপনার এই উদ্যোগে আমি আশা করি আপনি ভবিষ্যতে ভালো করতে পারবেন। তো এখানে আপনার ভিতরে কিছু মনে হয় যেন একটু যাকে বলে কষ্ট, ক্ষোভ এবং কষ্টের কারণে আমি দূরে সরে গেছি। না, আমি বললাম না যে যোগ্যতা নিয়ে কাজ করা, আবার কাজ করার পরে টিকে থাকার অনেক কিছু আমি জানতাম না, আমার প্রশিক্ষণের মতো ছিল না, এবং টিকে না থাকার যে অনেক কিছু ঘটে সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। তা আমি যখন অনেকদিন কাজ করার পর যেটা নিয়ে টিকে না থাকার অনেক কিছু আমার সামনে চলে আসতেছে, আমি যে টিকে থাকবো এরকম কিছুই আমি সৃষ্টি করতে পারতেছি না। এই জন্য আমি শুধু কী করে টিকে থাকা যায়, টিকে থাকার যুদ্ধ করতে করতেই অবশেষে আমি চিন্তা করলাম যে না, আমার লেখালেখি যতটুকু পারি, পরিচালনা, ক্যামেরার পিছনে একটা সময় তো আমার এই নায়কোচিত কিংবা অভিনয় করার মতো শক্তিসম্মত দক্ষতা কিছু থাকবে না। সেক্ষেত্রে তখন আমাকে ধীরে ধীরে ক্যামেরার পিছনে যেতে হবে। এই জন্য ক্যামেরার পিছনের আমি অনেক আগে থেকেই বলতে গেলে 2010-11 থেকে আমি চিন্তা করছিলাম ক্যামেরা, যদি আমি একটা সিরিয়াল শুরু করি, সেই সিরিয়ালটা খুব বেশি দূর এগোই নেই, মানে পরিচালনার ক্ষেত্রে আমার যথেষ্ট বাধা পাচ্ছি এখন পর্যন্ত। হ্যাঁ, অনেক আর্টিস্ট আমাকে সহযোগিতা করবে বলে পরবর্তী সহযোগিতা করে না, আর্টিস্ট টেকনিশিয়ান। এখন আমি নিজেই চিন্তা ভাবনা করছি, নিজেই টিম নিয়ে লেখালেখি করছি, টিম নিয়ে পরিচালনা করছি, সব কিছু নিজেই আমি আমার স্বল্প পরিসরে, স্বল্প সামর্থ্যে আমি করে যাচ্ছি, খুবই নর্মালভাবে করে যাচ্ছি, যেখানে মানে দেখলে মনে হবে না শুটিং, মনে হবে যে না আমি একটা খেলনা ক্যামেরা নিয়ে মনে হয় যে বাচ্চাদের মতো
খেলাধুলা করতেছি, কিন্তু আমি সিরিয়াসলি কাজই করতেছি। ক্যামেরাটা ছোটো, ওইভাবেই আমরা জিনিসটাকে আপডেট করার চেষ্টা করতেছি, ধীরে ধীরে যাতে পুরো পেশাজীবী মনোভাব নিয়ে আমি কাজগুলো করতে পারি, সেই চেষ্টাই করে যাচ্ছি। আপনি এই খেলনার ক্যামেরা দিয়েই মানুষ আস্তে আস্তে বড় হয়, সামনের দিকে আগায়, বড় বড় ক্যামেরার সামনে যায়, তাই না? এটা ভালো উদ্যোগ। আর আপনার ছবি আমি দেখছিলাম, কোনো একটা ছবিতে আপনি একটা গান গিয়েছিলেন, নামটা আমি ভুলে গেছি, নামটা কি জানি, মানে একটা গান গিয়েছিলেন ইয়ের সাথে, নায়ক রিয়াজের সাথে। আচ্ছা আচ্ছা, দেখছিলাম, খুব ভালো লাগছে। যার মনে ছিল তুমি আজ তুমি নেই, খুব ভালো লাগছে এটা, মনে পড়ে তোমাকে। এরপরে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা এই শাহবাগ জাদুঘরে আসলাম, দেখতে আসলাম। আমাদের এই বাংলাদেশি চলচ্চিত্রের উপরে আপনার কী ধরনের আশা যে এই চলচ্চিত্রের মাধ্যমে, আন্তর্জাতিক চলচ্চিত্রের মাধ্যমে আমাদের ছবিগুলো বিদেশের বুকে প্রচার হবে, মানুষ আমাদেরকে জানবে, এই ব্যাপারে আপনি কী মনে করেন? প্রথমে একটু তিক্ত কথা নিয়েই বলতে চাই, সেটা হচ্ছে যে চলচ্চিত্র শিল্পমানা মাধ্যম, কিন্তু দুঃখজনকভাবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে অশিল্পমনা যারা শিল্পমনা না, তারাও অনেকেই ভিড় করছে, অর্থের জন্য হোক, ভিন্ন কারণে হোক, নিষিদ্ধ কারণে হোক, তারা কিন্তু এই অঙ্গনে ভিড় করে তারা তাদের অপচর্চা, ভুল চর্চা, অমানবিক চর্চা করে যাচ্ছে। সেক্ষেত্রে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, এই জন্য অনেকে ঝরেও যাচ্ছে, অনেকে কাছ থেকে ফিরেও যাচ্ছে, অনেকে খুবই রাগ ক্ষোভ নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, আর কখনই আসবে না, এরকম পরিবেশ সৃষ্টি হচ্ছে। তা আমার মতে কিংবা অনেকের মতেই এই শিল্পমনা লোকদের নিয়ে অশিল্পমনাদের বিরুদ্ধে একটা জোরদার যুদ্ধ হওয়া উচিত, যাতে কোনোভাবেই এই অশিল্পমনা যারা, তারা কোনোভাবেই যেন এখানে প্রবেশ না করতে পারে, সুযোগ না নিতে পারে, কোনোভাবেই এই জিনিসটাকে বিষাক্ত ভাইরাস কিংবা ধ্বংসের দিকে না নিয়ে দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ ক্যান্সার। না, ক্যান্সার আমি ঠিক বলবো না, একটা ভাইরাস। যেমন ধরেন আমাদের 90 দশক থেকে যে ধরনের অপব্যবস্থা ছিল, অপসংস্কৃতি ঢুকে গেছিল, অপচর্চা হতো, যে চর্চাটা উচিত। হ্যাঁ, একটা ছেলেকে যেমন এখনও মনে হচ্ছে যে একটা ছেলে সুন্দর, একটা মেয়ে সুন্দর, কিন্তু নায়ক নায়িকা, কিন্তু নায়ক নায়িকা হওয়ার দরকার। এখানে আপনার অভিনয় জানতে হবে, তাকে টিকে থাকার কৌশল জানতে হবে, চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, সে ভিন্ন কোনো ব্যাপারে চলচ্চিত্রকে ব্যবহার করতে পারবে, অর্থের জন্য হোক কিংবা যে কোনো ব্যাপারে হোক। তো আমাদের এখানে যে আমরা তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের এখানে অনেক ধরনের অপচর্চা হয়। হ্যাঁ, তো আমার কাছের অনেক মানুষজন, যখন আমি একটু সচ্ছল ছিলাম, তখন কীভাবে মিথ্যা দিয়ে, প্রবঞ্চনা দিয়ে, প্রতারণা দিয়ে আমার কাছ থেকে টাকা বের করা যায়, তাদের এই চেষ্টাটা ছিল। আমাকে ভুলিয়ে ভালে মিথ্যা আশ্বাস দিয়ে আমার ভাঙা মনটাকে জোড়া দেওয়ার মতো করে তারা অনেকভাবে আমাকে প্রতারিত করে অনেক টাকাগুলো আমার নেওয়ার চেষ্টা করেছে, এবং সেই টাকাগুলো উদ্ধারের চেষ্টা আমি করতেছি। এখানে অর্থের লালসায় লুলুপ কিছু ব্যক্তি আছে, যারা ভয়ানক প্রতারক, মিষ্টি কথার প্রতারক। তারা খুব কৌশলে অনেকের কাছ থেকে টাকাটা হাসিল করে যায়। কেউ টাকাটা উদ্ধার করতে পারে, খুব কম জন আছে উদ্ধার করতে পারে, বেশিরভাগ উদ্ধার করতে পারে না। অনেকে এটা ঝামেলা মনে করে অভিশাপ দিয়ে চলে যায়। তো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। এরকম অপচর্চা, একটা মানুষকে আশা দিয়ে, কথা দিয়ে, তার কাছ থেকে কোনো টাকাটা বের করে তাকে আর চিনি না, তার ফোন না ধরা, তার সাথে যোগাযোগ না করা, টাকা উদ্ধারের জন্য অনেক সিন ক্রিয়েট করতে হয়, অনেক বিচার বসাতে হয়, তাকে ফলো করতে হয়। তো এই জিনিসগুলা অর্থনৈতিকভাবে এরকম যারা শিল্পমনা, তাদেরকে অর্থনৈতিক মিনিমাম স্বাচ্ছন্দ্য দিয়ে কাজ করানো উচিত। তো যারা শিল্পমনা না, তারা এই শিল্পের সাথে আছে, তাদেরকে আপনারা সরাই দেন, চিহ্নিত করেন, সরান। যারা প্রতারণা করতেছে, এই পবিত্র অঙ্গনকে কলুষিত করতেছে, বিষাক্ত করতেছে, যেখান থেকে আরও 5-10 মানুষ দেখার পর তারা বলছে না, আমাদের ভাই বোন ছেলে মেয়ে কাউকে এই অঙ্গনে দিব না। তার মানে এটা একটা নিষিদ্ধ কাজ, এটা একটা খুবই ভয়ানক, খুবই নোংরা পরিবেশ। কিন্তু কখনোই না, এখানে কিছু মানুষের জন্য আমরা সবাই আজকে দুর্নামের ভাগ। এই অপসংস্কৃতি, অপচর্চা, এই ধরনের নেতিবাচকতা, এগুলো দূর করা উচিত।
যাতে করে ভালো জিনিস তৈরি হয় আসে। এখানে যারা অর্থের নির্যাতন আমি বলবো এটাকে, যে আপনি আমার কাছ থেকে টাকা পান, অথচ আমি আপনাকে টাকা দিচ্ছি না। আপনি টাকা না পেতে পেতে মানসিক নির্যাতনে একটা সময় আপনি মারা যাচ্ছেন, আপনার পরিবার দুঃসহ অবস্থায় আছে। যে আপনার টাকাটা আমি বা কেউ টাকাটা ছেড়ে দিল, সে কিন্তু কী হবে তার পরিণতি কেউ দেখতেছে না। হয়তো বা সে বিদেশে ভয়ানক ব্যাধিতে মারা যেতে পারে, কিন্তু সে পরিণত রূপগুলো তুলে ধরা উচিত। যে ব্যক্তি এই পাপ কার্যের জন্য, এই অন্যায়ের জন্য, এই অবৈধ তাদের যোগসাজের কারণে সে এই পরিণত ভোগ করতে এসেছে, যাতে করে আরও 10টা 50টা 1000টা মানুষ যাতে ওই ধরনের অপচর্চা, ওই ধরনের নেতিবাচকতা এখান থেকে কাজ করার সে চিন্তাই না করে। আসলে দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ আমাদের নায়ক সিজার সাহেবের কাছ থেকে তার মনের দুঃখ এবং ক্ষোভের কথা শুনলাম। আমরা আশা করি আগামীতে আমরা সুস্থ সাংস্কৃতিক মনোভাবন রূপ নিয়ে যাতে আমরা আমাদের এই চলচ্চিত্র জগৎকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কামনা করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সিজার সাহেব, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।